Hello everyone. Today I would like to talk about paragraphs. So most cases we have to write down paragraphs in academic exam. সো যখন আমরা দেখা যায় যে আমরা পড়াশোনা করি স্কুল কলেজ ভার্সিটিতে সেই ক্ষেত্রে জাস্ট একটা টেমপ্লেট বেস করে আমরা প্যারাগ্রাফ লিখে আসি এবং সেক্ষেত্রে আমাদেরকে ওই ধরনের ধারণা দেওয়া হয় না যে কীভাবে একটা প্যারাগ্রাফ সঠিকভাবে লিখতে হয়। তো সেই জায়গা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তো আমরা জানি যে সাধারণত প্যারাগ্রাফে ১৫০টা ওয়ার্ড লিমিট কাউন্ট করা হয় এবং প্যারাগ্রাফ বলতে আমরা সাধারণত বুঝি যে বা অংশ বা একটা ছোট টপিক। এখন এটাকে আমরা এসের দিকে থেকে যদি বিশ্লেষণ করি তাহলে এসে হলো যে একটা বড় টপিক বা প্রবন্ধ বলা হচ্ছে বাংলাতে এবং তার একটা সাব টপিক হিসাবে আমরা আ এই প্যারাগ্রাফকে কাউন্ট করতে পারি। তো জেনারেলি আমরা দেখতে পাই যে প্যারাগ্রাফে সাধারণত ৩ টা টপিক থাকে বা ৩ টা অংশ থাকে। একটা হলো যে ইন্ট্রোডাকশন, দ্বিতীয়ত বডি, তৃতীয়ত হলো যে কনক্লুশন। এই ৩ টা আমরা বডি পাই। কিন্তু এখানে একটা মেইন ফ্যাক্টর এসে যায় যে ইন্ট্রোতে ২ টা পার্ট থাকে। একটা হলো হচ্ছে টপিক সেন্টেন্স আর একটা হলো থিসিস সেন্টেন্স। এটা আমরা মেইনটেইন করি না। আমরা জাস্ট লিখে যাই। তো যার জন্য ফরম্যাটটা এক্সাক্ট হয় না। তো টপিক সেন্টেন্স বলতে কি? টপিক সেন্টেন্স বলতে বোঝায় যে ওই যে প্যারাগ্রাফকে কেন্দ্র করে আমরা বিষয়বস্তুটা লিখছি সে তার উপর বেস করে যে কিছু কথা সেটা হলো যে টপিক সেন্টেন্স এবং এই টপিক সেন্টেন্সকে বেস করে কিছু আইডিয়া বা ক্ল্যারিটি যেটা দিবে সেটা হলো থিসিস সেন্টেন্স। এখন তারপর আমরা চলে আসবো বডিতে এবং বডি পার্টটা লিখবো। এখন বডিতে সাধারণত মেইন পার্টস কিছু থাকে। এখানে আমাদের ২টা কি ৩টা আইডিয়া লিখতে হয় এই বডি পার্টে। কিন্তু যখন আমরা এখানে লিখবো এই মেইন আইডিয়া যখন লিখবো বডিতে সাধারণত ২টা, ১টা, ২টা, ৩টা আমরা মেইন আইডিয়া লিখতে পারি। কিন্তু মেইন আইডিয়াকে গেস করার পর তারপরে আমাদেরকে সাপোর্টিং আইডিয়া খুঁজে বের করতে হবে যে আমরা কী ধরনের সাপোর্টিং আইডিয়া এখানে আমরা পাচ্ছি। তো সেই সাপোর্টিং আইডিয়াকে বেস করে আবার আমাদেরকে এক্সাম্পল দিতে হবে যে এক্সাম্পলকে সাধারণত বলা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড বা এভিডেন্স বলা হচ্ছে। তো এখানে আমরা যদি ধরি একটা প্যারাগ্রাফের যদি আমরা ধরলাম যে ড্রাগ অ্যাডিকশন মেইন প্যারাগ্রাফের আমরা যদি আইডিয়া ধরি, একটা মেইন আইডিয়া ধরি তাহলে মেইন আইডিয়া কী হতে পারে? কজ হতে পারে যে আসলে কী কারণে ড্রাগ অ্যাডিকশনটা ঘটে এবং সেকেন্ডলি যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে দেখা যাবে ট্রেন্ড বা এই ড্রাগ অ্যাডিকশনের প্রবণতা কেমন। তো ২টা আমরা মেইন আইডিয়া পাইলাম এবং মেইন আইডিয়ার পর আমরা এখন খুঁজে বের করার ট্রাই করব যে সাপোর্টিং আইডিয়াসগুলো কী? যে সাপোর্টিং আইডিয়া কীভাবে আসতে পারে, যে এর প্রবণতা কীভাবে বাড়ছে বা এই প্রবণতার জন্য কী স্টেপস আছে। স্টেপস যদিও আমরা ওটা দিতে পারি কনক্লুশনের উপরে, যেটা হলো যে সলিউশনে আমরা আলোচনা করতে পারি। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব এবং তারপরে আমাদের আসে হলো যে কনক্লুশন। তো কনক্লুশনে সাধারণত আমরা ২টা ধরনের ধাপ এখানে দেখতে পাই। একটা হলো যে সামারি বলতে বোঝায় যে আমরা যে প্যারাগ্রাফের মেইন আলোচনা করছি বা মেইন আলোচনার টপিক যেটা ছিল ড্রাগ অ্যাডিকশন, আমরা যে টপিক ধরি বা প্যারাগ্রাফের মূল আলোচনা ধরি বা যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, তো ওই আমরা টপিক সেন্টেন্সে যেটা আলোচনা করব সেটার যদি একটা সামারাইজ দেওয়া যায় তাহলে সামারি হয়ে যায়। তারপরে আপনি যদি চান যে পার্সোনাল ওপিনিয়ন, যদিও মোস্ট অফ কেসেস আমরা দেখি না যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে পার্সোনাল ওপিনিয়ন দেয়, বাট এটা দেওয়া বেস্ট। তো ওভারঅল একটা প্যারাগ্রাফের এই ধরনের সাম আপ হয় সাধারণত, আপনারা দেখতে পারেন। তো তারপরে আমরা ৩ নাম্বার যেটা লিখতে পারি ওই প্যারাগ্রাফের আগে, মানে এই কনক্লুশনের আগে আমরা লিখতে পারি যে সলিউশন। তো অনেক ক্ষেত্রে সলিউশন দিলেও হয়, অনেক ক্ষেত্রে না দিলেও হয়। তবে সলিউশন দিলে বেটার হয়। তবে আমরা এক্সাম্পলের মাধ্যমে যথাযথ চেষ্টা করব বিষয়টা তুলে ধরার। সো দেখা যাক আমাদের এক্সাম্পলটা। সো দেখেন আমি একটা এখানে প্যারাগ্রাফ লিখছি। আপনারা দেখতে পাবেন ভালো মতো। লেখা আছে যে ড্রাগ অ্যাডিকশন। সো এখানে ড্রাগ অ্যাডিকশন হলো যে মেইন টপিক একটা। তো এই টপিক সেন্টেন্সকে আমি বলেছি, টপিক সেন্টেন্সকে বেস করে 2টা আমরা পার্ট লিখবো। একটা হলো যে এটা হলো যে মেইন টপিক ড্রাগ অ্যাডিকশন। তো এটা হলো যে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সকে বেস করে এই লাইন লিখছি যে ড্রাগ অ্যাডিকশন ইজ আ সিরিয়াস সোশ্যাল প্রবলেম দ্যাট ইফেক্টস ইন্ডিভিজুয়ালস, ফ্যামিলিজ, ফ্রেন্ডস অ্যান্ড কমিউনিটিস। এটা হলো যে আমাদের টপিক সেন্টেন্স। তো এই টপিক সেন্টেন্সকে বেস করে আমরা থিসিস স্টেটমেন্ট যেটা বললাম আমরা সেকেন্ডারিতে থিসিস স্টেটমেন্টটা লিখছি। তো এই থিসিস স্টেটমেন্টটা কি? ক্ল্যারিফাইং ইন্ট্রোডাকশন। এই যে আমরা ইন্ট্রোডাকশনটা লিখলাম, এই টপিক সেন্টেন্সকে বেস করে যে ইন্ট্রোডাকশনটা লিখলাম, এই টপিক সেন্টেন্স আবার এই ড্রাগ অ্যাডিকশনকে ফলো করছে। তো আমরা যে টপিক সেন্টেন্সকে লিখলাম, এই টপিক সেন্টেন্সকে ক্ল্যারিফাই করার জন্য স্টেটমেন্ট দিচ্ছি যে
যে ইট ওকার্স, এটা ঘটে হোয়েন পিপল বিকামস ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ডিপেন্ডস অন হার্মফুল সাবস্টেন্স সাচ এস হিরোইন, কোকেন, অ্যালকোহল অর আদার ইলিগ্যাল ড্রাগস। তো মানে এটা সাধারণত ঘটে তখনই যখন মানুষটা একদম এই হার্মফুল সাবস্টেন্স দ্রব্যর উপর একদম নির্ভর হয়ে যায়, তখন এই বিষয়টা ঘটে। তো আমি প্রথমে দিলাম যেটা কি, এক কথায় দিলাম যে ড্রাগ অ্যাডিকশন ইজ আ সোশ্যাল প্রবলেম দ্যাট ইফেক্টস ইন্ডিভিজুয়াল। ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্ত হলো যে এমন একটা বিষয় যেটা হলো যে ব্যক্তিগত, ফ্যামিলি এবং ফ্রেন্ডস সব কিছুর উপর একটা কী করে কমন প্রবলেম, বা এটা হলো যে ইফেক্টস ফেলে। তো সেই জায়গা থেকে এটা কি করে, আমি এটাকে দিলাম, এটাকে আরও সুন্দরভাবে ক্ল্যারিফাই করার জন্য থিসিস স্টেটমেন্টটা দিলাম। তবে একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা লিঙ্কেজডভাবে আসবে। আমি জাস্ট বোঝানোর খাতিরে এই থিসিস স্টেটমেন্ট কোন জায়গায় আসে বা ইন্ট্রো কোন জায়গায় আসে সেটা আমি দিয়েছি, কিন্তু এক্সাম হলে এগুলো থিসিস টিসিস লেখার দরকার পড়বে না, এগুলো সব কানেক্টেডভাবে লিখতে হবে, এখানে কোনো গ্যাপ হয় না প্যারাগ্রাফে। তো সেকেন্ডলি আমরা বডি পার্টে চলে আসি। বডি পার্টে আমরা যদি মেইন আইডিয়া দেখি, তাহলে মেইন আইডিয়া আমি বলছি যে 2টা কি 3টা মেইন আইডিয়া হবে, তারপর সাপোর্টিং আইডিয়া আসবে মেইন আইডিয়ার পর, আফটার দ্যাট আমরা এক্সাম্পল দেবো। তো আমি এখানে মেইন আইডিয়া কি পাইলাম, টেন্ড মানে প্রবণতা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি ড্রাগ এডিকশনের। তো তার বিস্তারিত কেমন বর্ণনা আসছে দেখেন, যে নাউডেজ ড্রাগ এডিকশন ইজ নট অনলি আ রিজনাল প্রবলেম বাট অলসো আ গ্লোবাল ইস্যুস। এখন দেখেন আমি বললাম যে কি, আমি প্রথমে মেইন আইডিয়াতে বলছি যে আমি এই ট্রেন্ডকে বর্ণনা করলাম যে ড্রাগ এডিকশন শুধু একটা আঞ্চলিক সমস্যা না, এটা হলো বিশ্বব্যাপী বর্তমানে একটা ইস্যু। এখন আমি এখানে এক্সাম্পল বলছি যে সাপোর্টিং আইডিয়ার এক্সাম্পল, এটা কিন্তু সাপোর্টিং আইডিয়া, মেইন আইডিয়া আমি কি ট্রেন্ড ধরে নিয়েছি, এখন আমি সাপোর্টিং আইডিয়াকে এক্সপ্লেইন করলাম, এখন আমাকে এর বর্ণনা বা এক্সাম্পল দিতে হবে। যে এক্সাম্পল দিচ্ছি, হুইচ হার্মস দ্যাট বডিজ উইকেন্স অ্যান্ড মাইন্ড অ্যান্ড ওয়েস্টেজ মানি অ্যান্ড জিওপটরিজ অ্যান্ড ব্রাইটস ফিউচার। এই ড্রাগ এডিকশনটা কী করে, বডিকে ধ্বংস করে, মাইন্ডকে উইকনেস করে দেয়, এবং হলো যে টাকা খরচ করে এবং ব্রাইট ফিউচার নষ্ট করে দেয়। ম্যানি ইয়ং ফল ইনটু দ্য ট্র্যাপ অ্যান্ড স্ট্রাগল টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল পাথ। মানে অনেক ইয়াং আছে যারা, যুবকেরা এই ধরনের সমস্যায় পড়ছে, কিন্তু তারা চেষ্টা করেও তার অ্যাকচুয়াল বা আসল রাস্তাটা খুঁজে পাচ্ছে না। তাহলে আমি এটা এক্সাম্পল দিলাম, তাহলে মেন আইডিয়া আমি পাইলাম। তো সেকেন্ড আইডিয়া যদি আমি আরেকটা দেখি, এখন আমি কারণ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো কজেস অফ হোয়াই হ্যাভেন, তো কেন আমি এটা ড্রাগ এডিকশনটা কেন ঘটে এটা যদি বলি, তাহলে আমি বলতে পারি যে অ্যাডিকশন অবটেইন অ্যারাইজ ডিউ টু কিউরিওসিটি, পিয়ার প্রেশার, ফ্রাস্ট্রেশন, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আদার সোশ্যাল ফ্যাক্টর। মানে এই যে কারণ হিসেবে আমরা দেখাতে পারি যে সাধারণত কৌতূহলবশত বন্ধুদের চাপ বা বন্ধুদের প্রেশার এবং ফ্রাস্ট্রেশন, আনএমপ্লয়মেন্ট, এই ধরনের কারণে সাধারণত আমাদের হলো যে এই ড্রাগ এডিকশনের প্রবণতাটা বা হলো যে কারণ হিসাবে দেখানো যেতে পারে। তো এটা আমি কারণ দেখালাম, তাহলে একটা উদাহরণ দেওয়া দরকার, তাই না? আমি সেকেন্ড আইডিয়া ডেভেলপ করলাম, কিন্তু একটা ইস্টাবলিশ করার জন্য আমাকে সাপোর্টিং আইডিয়া নিতে হবে এবং এক্সাম্পল দিতে হবে। তো সাপোর্টিং আইডিয়াতে যদি আমি এক্সাম্পল দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে দিয়েছি যে ওয়ান অ্যাডিক্টেড, যে এক্সাম্পল দিচ্ছি, ওয়ান অ্যাডিক্টেড ইটস বিকামস দ্য এক্সট্রিমলি ডিফিকাল্ট টু কোয়াইট উইদাউট প্রপার ট্রিটমেন্ট। মানে একটা উদাহরণ দিলাম এইভাবে যে একজন হলো আসক্ত ব্যক্তিকে কখনোই মানে ভালো মতো ট্রিটমেন্ট ছাড়া সঠিক পথে নিয়ে আসা যায় না। অ্যান্ড স্ট্রং মেন্টাল ডিটারমিনেশন, এবং তার ব্যক্তিগত একটা স্ট্রং মনোভাব থাকা দরকার, তাছাড়া সম্ভব না। ফার্দার ড্রাগ অ্যাডিকশন ইজ ইনক্রিজ ক্রাইম রেটস অ্যান্ড রিডিউস আর ন্যাশনাল প্রোডাক্টিভিটি। তাছাড়াও ড্রাগ অ্যাডিকশন কী করছে, ক্রাইম রেটস বাড়াচ্ছে এবং হলো যে দেশের যে প্রোডাক্টিভিটি বা প্রগতিশীলতা সেটাকে কমাচ্ছে। এখন আমি যদি সলিউশন নিয়ে কথা বলি, তাহলে আমি দুইটা আইডিয়া ডেভেলপ করছি এবং দুইটা আইডিয়ার পর আমি এখন সলিউশন দেওয়া ট্রাই করছি। এই যে বললাম সলিউশন দিলেও হবে, বাট সলিউশন দেওয়াটা বেটার, যা হলো যে আপনার প্যারাগ্রাফের মার্ক পেতে অনেকটা হেল্প করবে। তো সলিউশনটা কি, টু সলভ দিস প্রবলেম গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস, অলসো উই ক্যান কনসিয়াস অ্যাবাউট দিস ম্যাটার। গভর্নমেন্টের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে, এই প্রবলেমটাকে সমস্যা করার জন্য। Additionally, social awareness campaigns, strict law enforcement and can prevent this problem. এবং হলো যে আমাদের কিছু সামাজিক আমরা হলো যে ক্যাম্পেইন চালাতে পারি, কঠোর ল বা আইন তৈরি করতে পারি, যার ফলে আমরা এই ধরনের সমস্যাকে সমাধান করতে পারি। এবং কনক্লিউশন যদি আসি, তাহলে সলিউশন আমি দিয়ে দিলাম। তো সলিউশনের পর যদি কনক্লিউশনে আসি, তাহলে কনক্লিউশনে আমরা দুইটা পার্ট দেখতে পাই, একটা হয়েছে যে সামারি আর একটা হলো যে পার্সোনাল ওপিনিয়ন। তাহলে আমরা সামারিকে বলছি যে আমরা টপিক সেন্টেন্সকে বেস করে আমরা হলো যে কনক্লিউশনটা লিখবো। তাহলে সামারিতে বলতে পারি, ইভেনচুয়ালি উই ক্যান সে ইটস অ্যান ইনরমাস প্রবলেম ফর আ নেশন। এটা হলো যে বিশাল সমস্যা একটা জাতির জন্য, হুইচ কনসিকুয়েন্স অফ আওয়ার ইগনোরেন্স। তো এটা সাধারণত আমাদের কিন্তু কর্মের ফল, বা আমরা যে ধরনের অজ্ঞতাবশত এই ধরনের কাজ ঘটছে, বিকজ আমরা এই বিষয় সম্পর্কে অতটা গুরুত্ব দিচ্ছি না, যার জন্য এই ঘটনা ঘটছে। সামারিতে আমি এক্সপ্লেইন করলাম। এখন পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি। পার্সোনাল ওপিনিয়ন আপনি দিতে পারেন ইন মাই ওপিনিয়ন, বা
ইন মাই ওয়ার্ডস এভাবে লিখতে পারেন। আরও কিছু ফ্রেজেস বা ইডিয়মস আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। আমি লিখছি যে ডেভেলপিং মোরাল ভ্যালুস অ্যান্ড চেঞ্জিং দ্য সোশ্যাল স্ট্রাকচার উই শুড ফলো আ গাইডেন্স বাই দ্য গভর্নমেন্ট দ্যাট ক্যান রিসলভ দিস প্রবলেম। মানে আমাদের এই সোশ্যাল ভ্যালু বা মোরাল ভ্যালুটাকে ডেভেলপ করা এবং সোশ্যাল যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদের গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস যদি আমরা ফলো করি, আই হোপ দ্যাট উই ক্যান সলভ দ্য প্রবলেম। এটা হচ্ছে যে মেন বিষয়। তো আপনি যখন একটা স্ট্রাকচার বা একটা হলো যে ফরম্যাট ফলো করবেন, তখন ওই ফরম্যাটে কিন্তু আপনি এক্সাক্ট লেখা লিখতে পারবেন না। আপনাকে যদি আম সম্পর্কে লিখতে বলে, আপনি যদি কলা বা কাঁঠাল বা বিভিন্ন ধরনের ফল সম্পর্কে লেখেন, তাহলে কিন্তু এক্সাক্ট লেখা হলো না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এক্স্যাক্টলি আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফকে বিষয়ভাবে বিস্তারিতভাবে দেখা এবং লেখা উচিত, এবং এই রুল বা এই নিয়মটা আপনি যদি মেনটেন করেন তাহলে এটা স্ট্যান্ডার্ড লেভেলের হবে। এটা শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বব্যাপী স্বীকৃত বা এইভাবেই প্যারাগ্রাফ লেখার নিয়ম। আপনি যদি বড় বড় সম্পাদকীয় পেজ বা এডিটোরিয়াল দেখেন, দেখবেন যে তারা কিন্তু এইভাবেই লেখে। সো হ্যাভ এ গুড ওয়ান, সি ইউ সাম আদার টাইম। ইফ ইউ হ্যাভ এনি কমেন্টস, রাইট ডাউন বিলো। আসসালামু আলাইকুম।